ইরান ইস্যুতে তর্কযুদ্ধে চীন রাশিয়া, মর্মন্তুদ হামলায় ভয়াবহ বিপর্যয়ে তেল আবিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। পশ্চিমারা যতই ইরানের বিরুদ্ধে কাজ করুক আর বিষোদ্গার করুক, চীন ও রাশিয়া অন্তত আছে যারা যে কোনো আন্তর্জাতিক ফোরামে ইরানের পক্ষেই সোচ্চার থাকছে। কেন ইরানের ওপর অযথায় যুক্তিহীন হামলা হবে? কেন ইরান রাষ্ট্রটি একাই নিরস্ত্র হয়ে থাকবে? কেন তাদেরকে বলা হবে যেন পারমাণবিক সক্ষমতা তাদের না থাকে? বরং ইরানেরই সেই সক্ষমতা এখন পুরোপুরি দরকার, না হলে আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনকে রুখবে কে? চীন রাশিয়ার এই দ্বৈত প্রতিরোধ ওই বর্বর দুই রাষ্ট্রকে তাদের হৃদয়ে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি চলছে ইরানের মুহুর্মুহু লাগাতার হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ওই হামলাগুলো এতটাই মর্মন্তুদ যে প্রাণ নিয়েও বেঁচে ফিরতে পারছে না বাসিন্দারা। তারা ক্রমাগত ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুর অকাল মৃত্যু কামনা করে তাদের গডের কাছে প্রার্থনা করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। তবে এর বিপক্ষে রাশিয়া ও চীন অবস্থান নিলে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুক্রবার 13 মার্চ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়। প্রস্তাবটি ভোটাভুটিতে 11/2 ভোটে খারিজ হয়ে যায় এবং দুই দেশ ভোটদানে বিরত থাকে। বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, 1737 কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে মস্কো ও বেইজিং তেহরানকে সহায়তা করার চেষ্টা করছে। ওয়ালজ বলেন, জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুদ করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়নি। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেলজিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানোর জন্য। চীনের প্রতিনিধি ফু কংও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান পারমাণবিক সংকটের মূল উস্কানিদাতা ওয়াশিংটন নিজেই। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রচেষ্টা তেহরান স্বীকার করবে না বলেও তিনি জানান। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 3000 ইসরায়েলি আহত হয়েছেন। শুক্রবার 13 মার্চ আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 2975 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে 85 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। অপারেশন ট্রু প্রমিস 4 এর 44তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়া সহ অন্যরা। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের 23তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা। আইআরজিসির দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের স্থাপনাতেও রয়েছে এই হামলার চিহ্ন বলে উল্লেখ করা হয়। তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় বিদেশি নাগরিকও নিহত হয়েছেন। শুক্রবার ১৩ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সোহর প্রদেশে ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে একটি ড্রোন আল আওয়াহি শিল্প এলাকায় আঘাত হানে। এতে ২ জন বিদেশি নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। তবে ওই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই হামলার ফলে তেল বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, হামলার পর সালালাহ বন্দরের দক্ষিণ অংশের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৩টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল, আল খারাজ গভর্নরেট এবং রিয়াদের পশ্চিমে আরও ৮টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এর আগে কয়েক ধাপে মোট ১৪টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে একটি ভবনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১৩০০ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির এক এমপি। তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি এখন পর্যন্ত অন্তত ২বার হামলা থেকে বেঁচে গেছেন। শুক্রবার ১৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে দেশটির জহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় সেখানেই ছিলেন মোজতবা খামেনি। তবে সেই সময়ে হামলা থেকে বেঁচে যান তিনি। তিনি বলেন, এরপর আবারও তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেও হামলা হয়েছে। তবে এই যাত্রায়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। যদিও হাসপাতালের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই এমপি। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, মোজতবা বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন। এতে তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং পেট বা লিভারে গুরুতর আঘাত পেয়েছেন। বৃহস্পতিবার ১২ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কোমায় থাকতে পারেন এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তবে এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমানে ইরানে ইন্টারনেট সংযোগে কঠোর সীমাবদ্ধতা রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্বে আসেন। তবে নতুন নেতা এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি বা সরাসরি কোনো বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে বিমানটি বিধ্বস্তের ঘটনায় 4 ক্রু সহ অন্যান্যরা নিহত হয়েছেন। পশ্চিম ইরাকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার 13 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি, এটি একটি মারাত্মক দুর্ঘটনা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে দুর্ঘটনায় 4 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। তবে তারা জানিয়েছে বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি। বিমানে 6 জন ক্রু ছিলেন। এর আগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে বলেন, এই ঘটনা কেন ঘটেছে তার কারণ নির্ধারণ এত দ্রুত করা যাবে না। বিমানে থাকা ক্রুরা নিরাপদে আছেন। সংঘাতের সময় এই ধরনের ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে সম্ভবত তেমনটাই ঘটেছে। আমরা বিমানের ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি, তবে একটি দেশ যখন যুদ্ধে জড়ায় তখন এ ধরনের মূল্য দিতে হয়। মার্কিন বিমান বাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় 400টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রয়েছে। রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানকে আকাশে থেকেই জ্বালানি সরবরাহ করে, যাতে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।